নীলভের জানালার বাইরে আবার সেই নুপুরের শব্দ শোনা গেল। এবার আওয়াজটা ভেতর থেকেই আসছে। নীলভ বুঝতে পারল মায়া কোথাও যায়নি, সে এখন নীলভের রক্তেই মিশে আছে। নীলভ বুঝতে পারছিল তার শরীরের ওপর তার নিয়ন্ত্রণ কমছে। সে এখন আর আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় না, বরং আয়নার দিকে তাকালে সে নিজের প্রতিবিম্বের বদলে এক বিবর্তিত ছায়া দেখতে পায়। তার গলার সেই ম অক্ষরের ক্ষতটা এখন লাল হয়ে ফুলে উঠেছে, যেন ওটা কোনো জ্যান্ত পোকা। সবচেয়ে ভীতিপ্রদ বিষয় হলো নীলভের খাদ্যাভ্যাস। সে এখন আর রান্না করা খাবার খেতে পারে না। কাঁচা মাংসের গন্ধ তাকে তীব্রভাবে আকর্ষণ করে। মাঝরাতে সে ঘুমের ঘোরে বাগান থেকে পাখি বা ছোট প্রাণী ধরে নিয়ে আসে। পরের দিন সকালে তার দাঁতের ফাঁকে লেগে থাকা রক্ত দেখে সে নিজেই শিউরে ওঠে। মায়া তাকে ভেতর থেকে গ্রাস করছে। 2 বতে মায়ার শেষ খেলা। এক অমাবস্যার রাতে অর্ক নীলভের ফ্ল্যাটে এল। সে নীলভের জন্য এক বিখ্যাত জ্যোতিষীর দেওয়া একটি কবচ নিয়ে এসেছিল। কিন্তু ঘরে ঢুকেই অর্ক স্তব্ধ হয়ে গেল। সারা ঘর জুড়ে জঙ্গল থেকে আনা বুনো লতা আর পাতায় ভর্তি। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে। নীলভ ঘরের কোণে অন্ধকারে উবু হয়ে বসেছিল। অর্ক ডাকল, নীলভ, তুই ঠিক আছিস? নীলভ ধীরে ধীরে মুখ ফেরাল। তার চোখের মণি এখন বিড়ালের মতো লম্বালম্বিভাবে চেরা, গায়ের রং ফ্যাকাশে ধূসর। সে মানুষের গলায় নয়, বরং একাধিক কণ্ঠস্বরের মিশ্রণে বলল, নীলভ এখন ঘুমাচ্ছে অর্ক। আমরা এখন আমাদের মধুচন্দ্রিমা উদযাপন করছি। 3 রক্তের উত্তরাধিকার। অর্ক সাহস সঞ্চয় করে কবচটি নীলভের দিকে ছুঁড়ে মারল। কবচটি নীলভের গায়ে লাগতেই সেখানে ধোঁয়া বেরোতে শুরু করল। নীলভ বা মায়া যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিন্তু সেই চিৎকার সাধারণ মানুষের ছিল না, সেটা ছিল হাজারো ডাইনি আর প্রেতাত্মার সমবেত আর্তনাদ। মায়া অট্টহাসি দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে ওই ছোট তামা দিয়ে আমাকে আটকাবে? নীলভের শরীরে এখন আমার সন্তান বেড়ে উঠছে। ও শুধু আমার স্বামী নয়, ও আমার নবজন্মের আধার। অর্ক দেখল নীলভের পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠছে এবং চামড়ার নিচ দিয়ে কিছু একটা নড়াচড়া করছে। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে অর্ক জ্ঞান হারানোর উপক্রম হল। 4 তান্ত্রিকের অন্তিম বলিদান। ঠিক সেই মুহূর্তে দরজায় লাথি মেরে ঢুকলেন সেই বৃদ্ধ তান্ত্রিক। তাঁর সারা শরীর ভস্ম মাখা, হাতে একটি প্রাচীন খড়গ। তিনি জানতেন মায়া ফিরে আসবে। অর্ক, সরে যাও, তান্ত্রিক গর্জন করে উঠলেন। তিনি বুঝতে পেরেছিলেন নীলভকে বাঁচানোর আর কোনো পথ নেই। মায়া নীলভের আত্মাকে পুরোপুরি গিলে ফেলেছে। এখন শুধু তার শরীরটাকে ধ্বংস করা ছাড়া উপায় নেই, নতুবা এই অশুভ শক্তি শহর জুড়ে মহামারী ছড়াবে। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরটা কাঁপতে লাগল। নীলভের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে মায়ার বীভৎস রূপ ধারণ করল। সে তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিক নিজের হাতের কবজি কেটে রক্ত ছিটিয়ে দিলেন মায়ার মুখে। নিজেরই রক্তে বিসর্জন হোক তোর। 5 অগ্নিশুদ্ধি। পুরো ফ্ল্যাটে হঠাৎ করেই আগুন লেগে গেল। কোনো জাগতিক আগুন নয়, এ যেন এক অলৌকিক নীল শিখা। তান্ত্রিক অর্ককে ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিলেন। অর্ক বাইরে থেকে দেখল আগুনের মাঝখানে নীলভ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে এক মুহূর্তের জন্য মায়ার বদলে সেই পুরনো নীলভের করুণ হাসি দেখা গেল। সে বিড়বিড় করে বলল, ধন্যবাদ বন্ধু, আমাকে মুক্ত করার জন্য। এক বিকট বিস্ফোরণের সাথে সাথে পুরো ফ্ল্যাটটা চুরমার হয়ে গেল। তান্ত্রিক এবং নীলভ কেউই বেরিয়ে এল না। 6 উপসংহার। অরণ্যের ডাক চিরন্তন। পুলিশ এবং ফায়ার সার্ভিস তদন্ত করে কিছুই পেল না। কোনো মৃতদেহ বা হাড়ের অবশেষ সেখানে ছিল না। যেন নীলভ আর তান্ত্রিক কোনোদিন অস্তিত্বেই ছিল না। অর্ক এখন সেই সুন্দরবনের ধারের গ্রামে বাস করে। সে আর শহরে ফিরে যায়নি। মাঝে মাঝে গভীর রাতে সে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। বনের গভীরে একটা ভাঙা জমিদার বাড়ির ধ্বংসাবশেষের ওপর সে এখনো দেখতে পায় একটি যুবক আর একটি লাল বেনারসি পরা নারী হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। নীলভ আর নেই, কিন্তু মায়ার সাথে তার সেই ভয়ঙ্কর বিয়ে অমর হয়ে গেছে। জঙ্গলের বাতাসে এখনো কান পাতলে শোনা যায় এক করুণ কান্নার সুর, যা পথিকদের সতর্ক করে দেয়, সাবধান, জঙ্গলের মায়ায় একবার জড়ালে মুক্তি কেবল মৃত্যুতেই। গল্প শেষ যায় বদের দা বোঝায়। এরকম আরো ভয়ঙ্কর গল্প পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরো যদি ভয়ঙ্কর গল্প পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।